দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিকে। আমি দেওয়ান জামিলুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের এই অনুষ্ঠানটি মূলত আয়োজন করা হয়ে থাকে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে এবং সাম্প্রতিক বিশ্ব ও বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা আলাপ করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আন্তর্জাতিক চাপে রাশিয়া যুদ্ধ কি থামবে, অর্থাৎ আমরা ইউক্রেন সংকট নিয়ে আজকে আলোচনা করব। এবং আমাদের এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, এবং আমাদের সঙ্গে রাশিয়া থেকে যুক্ত হচ্ছেন শান্তনু হালদার, তিনি সেখানে পিএইচডি শিক্ষার্থী এবং আমরা এই মুহূর্তে তাকে যুক্ত করতে পারছি না, সম্ভবত সেখানে ইন্টারনেটে কিছু একটা সমস্যা রয়েছে। তো আমরা চেষ্টা করব আমাদের আলোচনার এক ফাঁকে তাকে যুক্ত করতে। আমরা শুরুতে স্বাগত জানাচ্ছি ইমতিয়াজ স্যারকে। স্যার, সংবাদ প্রকাশ আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্যার, আমরা যেটা বলছিলাম, আমরা জানি যে গত বৃহস্পতিবারে রাশিয়া হুট করে তারা ইউক্রেনে অভিযান শুরু করেছে এবং তারা কিন্তু স্যার শুরু থেকেই বলছে যে আমরা ইউক্রেন দখল করছি না বা আমরা আক্রমণ করব না, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখছি যে এটা কিন্তু একটা সামরিক অভিযানের মতোই দেখা যাচ্ছে। স্যার, আমরা আপনার কাছে শুরুতে জানতে চাইবো যে এই রাশিয়ার যে উদ্দেশ্য এই ইউক্রেনে, এটা কি সফল হবে কিনা? কয়েকটা জিনিস মনে রাখা দরকার। একটা হলো যে দ্বিতীয় দফা আলোচনা আজকে শুরু হবে রাশিয়ার আর ইউক্রেনের। যেহেতু দ্বিতীয় দফা আলোচনা, তাতে কিছুটা মনে হয় প্রোগ্রেস কিছুটা হওয়ার কথা, না হলে কেন দ্বিতীয়বার আলোচনায় হচ্ছে। দ্বিতীয় কথা মনে রাখতে হবে যে ইউক্রেন এবং রাশিয়া যেভাবেই হোক না কেন, তারা কিন্তু আজীবন একসাথে থাকতেই হবে, সেটা কোনো উপায় নেই। প্রতিবেশী অন্যরা খুব হয়তো দিচ্ছে, মানে কেউ হয়তো কি বলা হয় মদত দিচ্ছে আগুনটা যেন আরো বড় হোক, কেউ যেন হয়তো আরো আগুনটা নিভাতে চাচ্ছে, তা হতে পারে, কিন্তু তারা মুখ্য না। মুখ্যটা আসলে কিন্তু ইউক্রেনিয়ানস এবং রাশিয়ানস। যতই মদত দেখ না, যেই দেখ না কেন, আমরা জানি যে শেষ বিচারে যারা লড়াই করবে, এবং যেহেতু তারা প্রতিবেশী, তাতে বোঝা যাচ্ছে এটা যদি হতো যে অনেক দূর দেশ থেকে গেছে, তাহলে আমরা সহজেই একটা কতগুলো সিদ্ধান্তে আসতে পারতাম। কিন্তু এখানে একজন আরেকজনকে ভালো করেই জানে। তারপরে আবার 30% ইউক্রেনের মানুষ আবার রাশিয়ান ভাষা কথা বলে। এমনিতেই ইউক্রেনিয়ান সবাই আমি মনে করি রাশিয়ান ভাষা জানে এবং কথা বলে, কিন্তু রাশিয়ান ভাষা যদি বলি একেবারে, তাহলে 30% এমনিতেই আছে যারা এই জেলেনস্কির সাথে এমনিতেই নাই। তো সেই হিসাবে সমস্যাটা ইউক্রেন এবং রাশিয়ানদের, এবং আমি মনে করি তারাই থামাবে। যেখানে সমস্যাটা শুরু হয়েছে দুটো ভাবে আমি মনে হয় দেখা যায়। একটা হলো নেটোর সম্প্রসারণ, সেটা একটা বড় একটা বিষয় ছিল, কারণ নেটো মাত্র 12টা সদস্য ছিল যখন হয়েছে, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর যদিও এক ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল যে নেটো মেম্বারশিপ বাড়াবে না, কিন্তু সেই কথা পশ্চিমা দেশ রাখেনি। সেটাও অবাক হওয়ার কারণ নেই এনিওয়ে। কিন্তু কথা হচ্ছে যে 12টা থেকে 30টা হয়েছে। এখন 30টা হতে হতে একেবারে বর্ডার এর কাছে এসে গেছে। আমরা আগেও দেখেছি, জর্জিয়ার ব্যাপারেও দেখেছি যে রাশিয়া রাজি হয়নি, এবং সেই হিসেবে জর্জিয়ার বেশ তার উপর একটা বলতে গেলে বড় আকারে ক্ষতি হয়েছে। ইউক্রেনও ওই একই জিনিস করতে চেয়েছে, যে নেটোর সদস্য হওয়ার বিষয়টা, কিন্তু এর সাথে যেটা জড়িত সেটা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য পাওয়াটা। তো আমরা জানি যিনি নির্বাচিত ছিলেন ভিক্টর ইয়ানুকোভিচ, তিনি ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করতে রাজি হননি, এবং সেই থেকে কিন্তু আন্দোলন শুরু হলো, এবং সেই থেকে সে রুশপন্থী বলে তাকে তাড়িয়ে দিল। আমেরিকাও বেশ সেখানে বলতে গেলে মদত দিল, যাই হোক। এবং সেই প্রসেসের অনেক ইসের পরে আমরা এই জেলেনস্কিকে পাচ্ছি। এখন কথা হচ্ছে ইউরোপিয়ান সদস্য আর নেটোর সদস্যের মধ্যে কতগুলো জায়গায় আবার মিল আছে, আবার অমিলও আছে। আমি মনে করি যে সেখানে একটা কম্প্রোমাইজের একটা স্পেস হয়তো আছে। অন্য কথায়, যদি নেটো না জয়েন করার বিষয়টা যদি একেবারে ঠিক করা হয়, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের একটা ঝামেলাটা আছে আবার, কেন সেখানে আবার নেটোর একটা ইনডাইরেক্ট সম্পর্ক থাকতে পারে। সেটা হলো
যদি ইউরোপিয়ান ইউনিয়ন যদি ইনভেস্ট করে ইউক্রেনে, সেই ইনভেস্টমেন্টের আমরা জানি সিকিউরিটির একটা ব্যাপার আছে। যদি ওই ইনভেস্টমেন্ট কোনো একটা সিকিউরিটির ঝামেলায় পড়ে, তখন কে সিকিউরিটি দিবে? সেখানেই যদি এক ধরনের যেটা বোঝাই যাচ্ছে যে রাশিয়া কখনোই মেনে নেবে না নেটোর কোনো সিকিউরিটি ডোমেইন, বিশেষ করে ইউক্রেনে, সেই জায়গায় যদি ইউক্রেনবাসীরা যদি মনে করে যে এই ধরনের অবস্থার থেকে সেটা বেটার, কারণ যে অবস্থায় আছে একটা জিনিস তারাও বুঝতে পেরেছে যে নেটো সরাসরি আসবে না, তারা অস্ত্র দিবে, তারা সব কিছু দিবে, কিন্তু নিজের শরীরে আসবে না। এখন নিজের শরীরে যদি না আসে তাহলে এমনি 30% হলো রাশিয়ান, মানে সেটাই তো একটা বড় একটা সংখ্যা। তারপরে নেইবারিং কান্ট্রি, সেই জায়গায় ইউক্রেনদের এখন অনেকটা বলতে গেলে একটা সিদ্ধান্ত নিতে হবে যে যেহেতু প্রতিবেশী, সে কোনোভাবেই এই প্রতিবেশীকে বাদ দিতে পারছে না, রাইটলি আর রংলি, সেই জায়গায় তারা কোনো একটা কম্প্রোমাইজে যাবে না। যার জন্য এই দ্বিতীয় মিটিং খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা হয়তো আরো কতগুলো হয়তো মিটিং দেখবো, কিন্তু সেকেন্ড টাইম যখন আসলো, এবং এটাও বোঝা যাচ্ছে যে রাশিয়া কোনোভাবেই থামছে না, কারণ আমরা দেখছি, যা শুনছি মিডিয়ার মাধ্যমে, যে এখনো রীতিমতো যুদ্ধ চলে যাচ্ছে। সেই হিসাবে আমার মনে হয় আমাদের ওদিকে একটু নজর রাখা দরকার। এইখানে একটা প্রশ্ন একটু যুক্ত করতে চাই। আপনি যেটা বলছিলেন যে এখানে 30% মানুষ হচ্ছে তারা রুশ ভাষায় কথা বলে, বা অনেকেই সেখানে রাশিয়ার সঙ্গে জড়িত রয়েছে কোনো না কোনো ভাবে সেখানকার বাসিন্দারা। কিন্তু স্যার, আমরা কিন্তু যুদ্ধ শুরুর পরে যেটা দেখছি, তারা কিন্তু একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা রয়েছে ইউক্রেনীয়দের মাঝে, বা কিয়েভ সহ বড় বড় শহরগুলোতে আমরা দেখছি যে সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষও যুদ্ধ করছেন। তো এখানে কি মানে প্রেক্ষাপটটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে কিনা, যে আগে যারা রাশিয়ার পক্ষে ছিলেন তারা এখন কি বিপক্ষে অবস্থান নিবেন কিনা? আপনি কিভাবে দেখবেন এই চিত্রটাকে? না, আমরা যতটুক যে ইনফরমেশন আসছে বিভিন্ন মিডিয়া থেকে, এখানে রাশিয়ান ভাষা লোক রাশিয়ার এগেন্সে দাঁড়িয়েছে এই ধরনের খুব একটা নেই, ব্যতিক্রম থাকতে পারে। বড় আকারে ইউক্রেনের যেই গ্রুপগুলো ছিল তারাই বরং দাঁড়িয়েছে, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে বড় আকারে কিন্তু অলরেডি 500,000 লোক তারা রিফিউজি হয়ে গেছে, তারা চলে গেছে, রীতিমতো পোল্যান্ডে গেছে বেশিরভাগই। তো সেই হিসাবে যেই ধরনের প্রতিরোধ, ওটাও একটু খেয়াল রাখতে হবে, তারও অনেকগুলো ডাইমেনশন আছে। একটা ডাইমেনশন, স্বাভাবিকভাবে রাশিয়া এমন ধরনের হামলা চালাবে না যেখানে ক্যাজুয়ালিটি বেড়ে যাবে। আমি যদি ক্যাজুয়ালিটির উপরেও যদি একটু নজর রাখি, তাহলেও খেয়াল রাখতে হবে যে একটা যুদ্ধের ক্যাজুয়ালিটি হিসেবে, আমি যদি আমেরিকার প্যান্ডেমিকের ক্যাজুয়ালিটি দেখি, যে কতদিন মারা গেছে, গত 5 দিন প্যান্ডেমিকে বেশি মারা গেছে গত 5 দিনে আমেরিকা যতখানি না এখন পর্যন্ত যুদ্ধে ইউক্রেনে কত, তার মানে হচ্ছে এক ধরনের সবসময় যে পেরেছে তা না, কারণ অলরেডি দেখা গেছে সিভিলিয়ান মারা গেছে। এবং আমার মনে হয় যত বড় মানে যে ইনফরমেশন গুলো আছে, না মারা যাওয়ারও কোনো কারণ নেই, কারণ একেবারে যদি বিল্ডিং ধসে পড়ে আর ওখান থেকে তারা আগে থেকে অ্যানাউন্স করে কিন্তু যে আমি ওখানে মারছি, কিন্তু এটা তো মানে যে কোনো যুদ্ধে সম্ভব না একেবারে 100% অ্যাকুরেট যে বিল্ডিংটা যাবে আর কোনো মানুষ মারা যাবে। তো সেই জায়গায় চেষ্টা করা হচ্ছে যেহেতু যে না আমি এমন একটা প্রেসারে আনবো এবং ক্যাজুয়ালিটি যেন কম হয়, সেই হিসাবেও কিন্তু একটা স্লো একটা প্রসেস আছে। সেইটা কতখানি, সেই জন্য বলছি কতখানি প্রতিরোধ আর কতখানি ওই স্লো প্রসেসের অংশ, সেটাও দেখা দরকার। তবে যেহেতু আলোচনায় বসেছে, তাতে বোঝা গেল যে তারা একটা মীমাংসার দিকে যেতে চাচ্ছে, একেবারে ওয়াইপ আউটের অবস্থায় হয়তো না। এবং যেটা যেটা আপনি শুরুতেই বলেছিলেন যে পুরো কি বলা হয়, ইউক্রেন দখল করে নিয়ে একটা বিষয়, আবার একটা সমাধানের একটা বিষয়। কারণ যেটা বারবার রাশিয়া বারবার যেটা চাচ্ছে সেটা হলো যে একটা গ্যারান্টি যেন ইউক্রেন কোনোভাবে যেন ব্যবহার না হয় নেটোর সদস্য হিসাবে।
আমরা আমরা যদি একটু ইউক্রেনের দৃষ্টিভঙ্গিটা দেখি, যে একটা স্বাধীন সার্বভৌম দেশ তারা, তো একটা প্রতিবেশী দেশ হিসেবে কি একটা মানে ছোট দেশের উপর আক্রমণ করা, এটা কি মানবিক দিক থেকে বা কতটা যৌক্তিক আসলে? পলিটিক্যালি কারেক্ট, মানে প্রশ্নটাও পলিটিক্যালি কারেক্ট, আমিও পলিটিক্যালি হয়তো কারেক্ট উত্তর দিতে পারি যে না এটা ঠিক না, কিন্তু এগুলো হবে পলিটিক্যালি কারেক্ট। রিয়েলিটি তো আরো কমপ্লেক্স। মানে আমি যদি তাহলে তাহলে তো যারা বলছে আজকে তারা তো সেটা মানেনি। মানে আমি যদি একাধিক আফগানিস্তানের কথা বলি, ইরাকের কথা বলি, মানে আমি আমি ভিয়েতনামে, আমি তো মানে বলতে বলতে আমার শেষই হয়ে যাব। মানে যারা এখন হইচই করে বলছে যে ছোট দেশ, জাতিসংঘ চার্টার মানেনি, কিন্তু তারাই তো মানেনি। কারণ আমি বলছি যে এই জন্য আমি ওটা পলিটিক্যালি কারেক্ট একেবারে, যে একটা ছোট দেশ কেন বড়। আমরা কিন্তু সামাজিক মাধ্যমেও কিন্তু দেখছি যে সবাই বলছেন যে ইসরায়েল যখন ফিলিস্তিনে অগ্রাসন করছে তখন কেউ কিছু বলছে না, যখন অগ্রাসন হচ্ছে তখন সবাই বলছে মানবতা বিরোধী অপরাধ। আরো সমস্যা হলো এই ইউক্রেনই কিন্তু আবার প্রো ইসরায়েলি, এটা আরো সমস্যা হয়েছে। এই ইউক্রেনই আবার জড়িত ছিল প্যালেস্তাইনকে আক্রমণ করার বিষয় ইত্যাদি, যার জন্য তার উপরে আবার যেটা আরেকটা সমস্যা, যে ওয়ান অফ দ্য জিনিস যেটা অনেকগুলো বিষয় যেগুলো রাশিয়া চাচ্ছে সমাধান করতে, কোনো সন্দেহ নেই, ক্রিমিয়ার বিষয়টা সমাধান করতে চাচ্ছে, কিন্তু ওর মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো নাৎসি গ্রুপগুলো আছে, যেগুলো নব্য নাৎসি যে গ্রুপ তৈরি হয়েছে ইউক্রেনে, যারা জেলেনস্কিকে সাপোর্ট করছে, এবং যেই গ্রুপের ব্যাপারে একেবারে আমেরিকা যারা কতবার বলেছে যে না আমরা নাৎসির কোনো দিব না, এমনকি জার্মানি, তারাও কিন্তু চুপ। ওই জায়গায়ও কিন্তু আমি যদি একটু দৃষ্টি রাখি, তাহলে বোঝা যাচ্ছে যে ইউক্রেনকে পলিটিক্যালি কারেক্ট কথাবার্তা আমরা বলে হয়তো এটাকে আমরা এক ধরনের উত্তর হতে পারে, কিন্তু আমি যদি রীতিমতো কমপ্লেক্সটাকে দেখি, যে ওটাকে দিয়ে পার পাওয়া যাবে না, কারণ হচ্ছে যে রিয়েলিটি হলো আরো কমপ্লেক্স এই সেন্সে, যে ওখানে নিওনাৎসি গ্রুপ যদি থাকে সেটা একটা চিন্তার ব্যাপার। আবার নেটো যেহেতু জয়েন করতে চাচ্ছে, একেবারে বর্ডারের কাছে আসতে চাচ্ছে, কারণ মনে রাখতে হবে যে রাশিয়া যেই কারণে ভয় পায়, কারণ দুবার তারা কিন্তু আক্রান্ত হয়েছে বড় আকারে। আমরা হয়তো ভুলে যাই, কারণ রাশিয়ার কাছে সবসময় হলো নেপোলিয়ান একবার ঢুকেছিল, এবং যার ভিত্তিতে টলস্টয় ওয়ার অ্যান্ড পিসের সেই বিখ্যাত গ্রন্থ, ঠিক একইভাবে হিটলারও পশ্চিমা দেশ একসময় তাকেও পূবের দিকে পাঠিয়ে দিয়েছিল, এবং দুবারই কিন্তু রাশিয়া যথেষ্ট রীতিমতো স্যাক্রিফাইস করার মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধে 22 মিলিয়ন লোক রাশিয়ান মারা গেছে, কিন্তু এটা অনেকেই হয়তো খেয়াল রাখেন না। এই তুলনায় খুব একটা আমেরিকান, কিন্তু আমি যদি একজন মারা যাওয়াটাই খুবই বেদনাদায়ক, কোনো সন্দেহ নেই, বিশেষ করে সেই যার পরিবারে যায় সে জানে, কিন্তু আমি যদি অঙ্কে হিসাবে দেখি, রাশিয়ার 22 মিলিয়ন দ্বিতীয় মহাযুদ্ধে মারা গেছে, আমি যদি সেই হিসাবে আমেরিকার নাম্বারটা দেখি একেবারে কাছেও না। তো সেই জায়গায় রাশিয়ার একটা ভয় সবসময় আছে যে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ভিতরে যদি কিছু করতে চায়, একের বর্ডার এলাকায় যদি আসতে চায়, তাহলে কি হবে। তো সেই জায়গায় আমার মনে হয় সমাধান মানে খুব একটা ডিফিকাল্ট না, কিন্তু সমস্যা হলো যে পশ্চিমা দেশের, বিশেষ করে নেটোর যে প্রধান দেশ আমেরিকা, তার একটা বড় আকারে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে। সেই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কোনো না কোনো জায়গায় হয় যুদ্ধ পরিস্থিতি, না হলে যুদ্ধ তার প্রয়োজন, তাছাড়া ওই কাঠামোটা টিকিয়ে রাখা সম্ভব না। এখন আমেরিকার জনগণ কতদিন জেগে উঠবে, আমরা কিছু কিছু দেখছি। আমরা যদি বার্নি স্যান্ডার্সের ভাষণগুলো দেখি, প্রচন্ড তিনি সমালোচনা করেছেন, এবং তিনি বলেছেন যে জো বাইডেন ইজ এ হিপোক্রেট। আমরা যদি আবার ডান দিকে দেখি, মানে এটা তো বামে চলে গেলাম, আমি যদি ডান দিকে দেখি, ডোনাল্ড ট্রাম্পও রীতিমতো বলছে যে এটা ঠিক হয়নি। তো সব মিলে এমন একটা বিশ্বে আমরা আছি, যেখানে ওই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু আজকের আমি বলতে পারি যে ছোট দেশ বড় দেশ হয়ে গেছে, কিন্তু যেই মিলিটারি কমপ্লেক্স যদি একেবারে বর্ডারের কাছে আসে, সেই ব্যাপারে তো আমি মনে করি যে কোনো দেশ চিন্তিত থাকবে। তো
পলিটিক্যালি কারেক্ট। আমাদের অতিথি শান্তনু হালদার একটু যুক্ত হয়েছেন, আমরা একটু তার কাছে ফিরতে হচ্ছে। শান্তনু হালদার, আপনি কি শুনতে পাচ্ছেন এখন? আমি এখন শুনতে পাচ্ছি, অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে কানেক্ট হওয়া গেল। আমরা বুঝতে পারছি যে রাশিয়া থেকে আসলে যুক্ত হওয়াটা খুবই আসলে এই মুহূর্তে বিশেষ করে খুবই ঝুঁকিপূর্ণ, বা যেটাই বলেন। আমরা আপনার কাছে শুরুতে একেবারে প্রশ্নে চলে যাচ্ছি সরাসরি, যেটা হচ্ছে যে আপনি যেহেতু এই মুহূর্তে রাশিয়াতে আছেন, আমরা আপনার কাছে জানতে চাইবো যে এই ইউক্রেনের যে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার পরিস্থিতিটা আসলে কি দেখছেন আপনি সেখানে বসে? আসলে এটা একটু মানে সহজভাবে বলা একটু কঠিন, কারণ আমার যেটা পারসেপশন এখানে, আমি যেটা বুঝতে পারি এইখানে যেটা হচ্ছে, রাশিয়াটা একটা আসলে অন্য দুনিয়া। এই দুনিয়ার মানুষ অন্য দুনিয়ার খবর কম রাখে। যেভাবে আমরা অন্য দুনিয়া সম্পর্কে চিন্তিত, এটার একটা মূল কারণ হচ্ছে যে আসলে রাশিয়ার খুব কম মানুষ ইংরেজি পত্রিকা পড়তে পারে অথবা ইংরেজি জানে। যে কারণে আমরা যেভাবে শঙ্কিত অথবা উদ্বিগ্ন, রাশিয়ার মানুষরা কিন্তু এত শঙ্কিত না, উদ্বিগ্ন না। কিন্তু যারা ইংরেজি পত্রিকা পড়ে ও ইংরেজি জানে, তারা নিশ্চয়ই এখনকার সময়ে উদ্বিগ্ন এবং শঙ্কিত। এবং একই সাথে আমার মনে হয় যে আমার যারা বন্ধু বান্ধব এখানে, আমি যাদের সাথে পরিচিত, তারা সবাই ইংরেজি জানে এবং যারা হচ্ছে আর্ট কালচারের সাথে যুক্ত বেসিক্যালি, এবং তারা তো যুদ্ধ চাই না। এবং অপরপক্ষে যে সাধারণ মানুষও আসলে বেসিক্যালি ইউক্রেনের বিরুদ্ধে কোনো যুদ্ধ চায় না, এটা হচ্ছে সত্য কথা। কিন্তু প্রথম দিককার পরিস্থিতি যেরকম ছিল, সেখানে এরকম একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এইটা আসলে এক্সপেক্ট করতে পারে না রাশিয়ার সাধারণ মানুষও। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন তো সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে ব্যাক করাও ভীষণ ডিফিকাল্ট। সো এমনিতে এখানকার যারা সাধারণ জনগণ, যে একটা প্যানিক ক্রিয়েট হয়েছিল গত কয়েকদিন, সেটা হচ্ছে যে এরা মনে করেছিল তাদের ব্যাংকে যে টাকাটা আছে সেই টাকাটা হয়তো হ্যাক হয়ে যেতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। সেই প্যানিকটার কারণে অনেকে টাকা তুলে নিয়েছে ব্যাংক থেকে। এবং হচ্ছে যে এত স্যাংশনের পরে এখন আসলে কি হবে, সবাই তো একটু উদ্বিগ্ন। গতকালকের পরিবেশটা আমি মস্কো ঘুরে যেটা আমার মনে হয়েছে, সেটা একটু থমথমে মনে হয়েছে একটা সাইলেন্স ওভারঅল মস্কোতে আমার ফিলিং মনে হলো। গত পরশুদিন কিন্তু এরকম ছিল না, কিন্তু গতকালকে আমার কাছে এরকম মনে হলো ওভারঅল শহরে এক ধরনের সাইলেন্স বিরাজ করছে। আমরা একটু সরাসরি আরেকটা ইস্যুতে চলে আসতেছি, সেটা হচ্ছে যে পুতিনের যে এই সিদ্ধান্তটা, মানে এই ইউক্রেনের যে অগ্রাসনের যে সিদ্ধান্তটা, এটা আসলে সাধারণ রাশিয়ার মানুষরা কিভাবে দেখছেন, বা পুতিনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা কিরকম, আর ইউক্রেনীয়দের প্রতি মানে একটা প্রতিবেশী দেশ হিসেবে দেখেন, তারা আমি তো সেটাই বললাম, রাশিয়ার লোকজনকে কিভাবে দেখে। এখানকার যারা সাধারণ মানুষ ইউক্রেনকে শত্রু ভাবে না, এটা হচ্ছে সত্য। এবং ইউক্রেনকে অ্যাটাক হোক এটাও চায় না। এবং আপনি যদি রাশিয়ার ইতিহাস জানেন, তাহলে দেখবেন যে এরা কখনোই অ্যাটাক করে নাই। এরা মনে করে দিস দ্য ফার্স্ট টাইম তারা হচ্ছে কোথাও অ্যাটাক করেছে, এবং এই কারণে হয়তো তারা শঙ্কিত। সো ওরা কেবলমাত্র ডিফেন্ড করেছে হিস্ট্রিক্যালি। মঙ্গলদের থেকে শুরু করে আজকে পর্যন্ত ওরা শুধু কেবল ডিফেন্ড করেছে। কিন্তু এই অ্যাটাকটা সাধারণ মানুষও চায় না যে অ্যাটাকটা আসলে এইরকম পরিস্থিতি হোক। কিন্তু সাধারণ মানুষ পুতিনের প্রতি সমর্থন আছে এই জায়গায়, কারণ ইউক্রেন নিরাপত্তার ইস্যুতে রাশিয়াবাসী চায় এখানে হচ্ছে যে নিরাপত্তা ন্যাটো থেকে এরা মুক্ত থাকুক। এইটা কিন্তু রাশিয়ার সাধারণ চাওয়া। সো এই জায়গাটা কিন্তু সবার চাওয়া। সো এই কারণে হয়তো আমার ধারণা 70% মানুষ হচ্ছে যে পুতিনের এই ইয়াকে সমর্থন করছে। কিন্তু 30% মানুষ হয়তো সারা পৃথিবীর যুদ্ধই চায় না, এরকম অনেক মানুষ আছে, কোথাও যুদ্ধ হোক এরকম চায় না। সো এরকম লোক রাশিয়াতেও আছে যারা কোথাও যুদ্ধ হোক এরকম চায় না। কিন্তু ইউক্রেন রাশিয়ার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং এদেরকে ভাই হিসেবে, এরা বলে ইয়াঙ্গার ব্রাদার হিসেবে দেখতে চায়। সো ওই জায়গা থেকে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, হতাহত হচ্ছে, সেইটা হয়তো এখন মানুষ এক্সপেক্ট করছে না আর কি। আচ্ছা, আমরা একটু ইমতিয়াজ আহমেদের কাছে ফিরবো আরেকবার। আমরা যেটা আলাপ করছিলাম আসলে যে পুতিনের বা রাজনীতি, বা আমরা যদি চিন্তা করি যে পশ্চিমাদের যে কূটনীতি, এর বিরুদ্ধে আসলে পুতিনের অবস্থানটা কতটুকু সুদৃঢ়, বা রাষ্ট্রনায়ক হিসেবে পুতিন কতটা সফল আসলে তাদের মোকাবেলা করতে? মনে রাখতে হবে, যে কোনো দেশ যখন মোটামুটি যুদ্ধে যায়, তখন আনলেস সেই যুদ্ধটা সাংঘাতিক, যদি একেবারে বড় আকারে নেগেটিভ ইম্প্যাক্ট ফেললে হয়তো ভিন্ন বিষয়, কিন্তু সাপোর্ট কিন্তু বেড়ে যায়। আজকে মনে রাখতে হবে যে জো বাইডেনেরও সাপোর্ট কিন্তু খুবই কম। সেই তুলনায় যদি বলি, তাহলে যেটা শান্তনু সাহেব যেটা বললেন যে আসলেই পুতিনের সাপোর্ট বেস আরো বেশি ভালো বিভিন্ন কারণে।
কারণ তারা মনে করে যে নেটো একেবারে বর্ডারে চলে আসতে চাচ্ছে, এবং সেটাও সত্য যেটা বললাম, 12 থেকে 30টা মেম্বার, যেখানে ওয়ার্সো প্যাক্ট নাই, সোভিয়েত ইউনিয়ন নাই, সেই ধরনের কমিউনিজমও নাই। তার মানে এতদিন যা বলা হয়েছিল সোভিয়েত কমিউনিজম ইত্যাদি, এগুলো সবগুলো ছিল ভাওতা। আসলে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বিষয়টাই হলো প্রধান, এবং এটা তো অস্বীকার করলে চলবে না। আমেরিকান রাই প্রচুর লেখালেখি আছে যে আমেরিকা তো সারাক্ষণ যুদ্ধের মধ্যে আছে। মানে এমন একটা দেশ যে 200 বছরের, জিমি কার্টার তাদেরই প্রাক্তন প্রেসিডেন্ট বলল 200 বছরে মাত্র 19 না 20 বছর কোনো যুদ্ধ করেনি। তো সেই দেশকে তো মানুষ একটু চিন্তিতই থাকবে যে একেবারে বর্ডারের কাছে আসেনি। আমরা যারা বাংলাদেশ, আমরাও জানি আমাদের সাথেও সম্পর্ক ওঠানামা সম্পর্ক, কারণ 71-এ আমাদের সাথে ছিল না, একেবারে ভিন্ন বিষয় ছিল। তখন রাশিয়াই আমাদের বলতে গেলে সেভ করেছে। শুধু তাই না, অনেকে আমরা কিন্তু স্যার বর্তমানে দেখছি যে তারা কিন্তু আমাদের অনেকভাবেই চাপে রাখছে, কখনো র্যাবের উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে বা কখনো দলের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, বিশেষ ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে। তার চেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হলো 73 আর 74-এ ফ্যামিনের সময় যে ফ্যামিনটা হয়েছিল, সেটার পিছনেও কিন্তু আবার আমেরিকার হাত ছিল, কারণ তারা ফুড এইডটা বন্ধ করে দিয়েছিল। ওই ফুডটা আবার ঠিকই এসেছে, সেটা আবার রাশিয়ার মাধ্যমেই এসেছে। সেই রাশিয়া তখন আমেরিকার থেকে কিনে রাশিয়া, কিন্তু আস্তে আস্তে সময় লেগেছে বলে, যার জন্য আমেরিকার প্রতি মানে বিশেষ করে যেটাকে তৃতীয় বিশ্ব বলে, তাদের খুব একটা ভালো নেই। অনেকে বলতে বাধ্য হয়, কারণ যেহেতু এখনো সে একটা বিরাট পাওয়ার এবং যথেষ্ট ক্ষমতা সে রাখে, ঝামেলা তৈরি করতে পারে, সেই কারণে হয়তো অনেক সাপোর্ট টাপোর্ট তার আছে। কিন্তু এমনিতে যদি আমি তার রেকর্ড দেখি, যুদ্ধের রেকর্ড দেখি বা হিউম্যান রাইটস এর রেকর্ড, যদি আফগানিস্তানে মানে সহজ এক্সাম্পল, অত দূরে ভিয়েতনামও যেতে হয় না। 20 বছর কেন যুদ্ধ করেছে সেটাও সে জানে না এখন, কারণ যার সাথে যুদ্ধ করেছে তাকেই আবার ক্ষমতা দিয়ে, তা আবার রীতিমতো এগ্রিমেন্টের মাধ্যমে ক্ষমতা দিয়ে চলে গেল। তো সেখানে আমার কাছে মনে হয় পুতিনের পপুলারিটি বাড়ারই কথা এই সময়। আগামীতে কি হবে তা আমি জানি না, তবে আমি এখনো মনে করি যে যেহেতু কয়েকটা জিনিস, একটা হলো যেহেতু ইউক্রেন আর রাশিয়া কথা বলা শুরু করেছে এবং দ্বিতীয় দফা হচ্ছে, তার মানে ওদিকে যদি আমরা একটু নজর রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে না, ইউক্রেনও ভালো করে বুঝতে পেরেছে বা বোঝা উচিত এখন যে যেহেতু নেইবারকে তো কখনোই ফেলে দেওয়া যাবে না, একটা কিছু আসতেই হবে। আর একটা দ্বিতীয় যেটা বুঝতে পেরেছে সেটা হলো ওই দূর থেকে এসে কেউ আর আসবে না। আমার ওই ভানুর ইসের কথা মনে হলো, ভানুর একটা কৌতুক আছে যে ঝুল্লা পর আমি তো আছি, মানে কি বলা হয়, কেস হয়েছে তখন বলছে আমি তো আছি, বলে স্যার অ্যারেস্ট হয়েছে আমি তো আছি, তারপর লাস্টে ফাঁসি হচ্ছে, তখন ভানু বলছে ঝুল্লা পর আমি তো আছি। তো ইউক্রেনের হয়ে গেছে সেই ভানুর কৌতুকের মতো। তো এখন আমার মনে হয় যে তৃতীয় যে জিনিসটা আমার মনে হয় চোখে স্পষ্ট, সেটা হলো নেটোর সাথে রাশিয়ার বড় আকারে যুদ্ধের সম্ভাবনা নেই, বা আমেরিকা রাশিয়ার বড় এটা নেই, সেইটা এগুলো আসলে স্পেস তৈরি করে। কিন্তু সমস্যাটা তো এখনো যাবে না, সেটা হলো যে এখানে জার্মানিকে আনতেই হবে, কারণ এর মূলে কিন্তু আসলে জার্মানির সাথে রাশিয়ার কি সম্পর্ক হবে, এটাই হলো মেইন। কারণ আমেরিকা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে রাশিয়ার সাথে জার্মানির যেন একটা বড় সম্পর্ক হোক, এবং যেই গ্যাস পাইপলাইনটা বন্ধ করলো, আপাতত টেম্পোরারি বন্ধ করলো, সেটা যদি চালু হয় তাহলে আমেরিকার হিসাবে হলো 70% এনার্জির ডিপেন্ডেন্সি হয়ে যাবে জার্মানি। এবং সবচেয়ে মানে কি বলা হয়, একটা কন্ট্রাডিকশন এই জন্য, কারণ আমেরিকার 119টা মিলিটারি বেজ আছে জার্মানিতে। তো এটা অনেকটা কন্ট্রাডিকশন, এদিকে বিলিয়নস অফ ডলার্স আমেরিকা দিচ্ছে জার্মানিকে, যার বিরুদ্ধে দিচ্ছে তার সাথে আবার বিলিয়নস অফ ডলার জার্মানি দিচ্ছে তার সাথে আবার গ্যাস পাইপলাইন করার জন্য। তো সেই জায়গায় একটা সমাধান আসতে হবে। কিছুটা আমি মনে করি জার্মানি এবার হয়তো চিন্তা করবে তারা কিভাবে এটাকে সমাধান করবে। একটা সমাধান আমরা দেখতে পাচ্ছি যে আপাতত সে বলে মিলিটারি বাজেট বাড়াবে 1% থেকে 2% মনে রাজি হয়েছে, কিন্তু আমি মনে করি ওটাও কিন্তু ভবিষ্যতে ওটাও আবার আমেরিকা কি বলা হয় যে পলিসি এখন তৈরি করছে তার বিরুদ্ধেও চলে যেতে পারে।
কারণ আমরা আরেকবার একটু শান্তনু হালদার কাছে যেতে চাই। শান্তনু হালদার, আমরা যেটা আলাপ করছিলাম আপনার কাছে যে রুশরা তারা এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন। আমরা যদি আজকের খবর দেখি, আমরা আজকে দেখলাম যে রুশদের যে বিরোধী নেতা, আমরা যেটা জানি আর কি, আলেক্সি নাভালনি, তিনি আজকে কিন্তু বিক্ষোভের ডাক দিয়েছেন পুতিনের বিরুদ্ধে। তো এখানে কি তার কোনো ভূমিকা রাখার সুযোগ আছে কিনা, বা রুশরা কি পুতিনের বিরুদ্ধে কোনো অবস্থান নিবে কিনা এই পরিপ্রেক্ষিতে? আমরা মনে হয় আরেকবার একটু ইন্টারনেট সমস্যায় পড়েছি। আমরা আমরা আপাতত আবার ফিরে আসি ইমতিয়াজ স্যারের কাছে। আমরা জানি যে এই মুহূর্তে আসলে ইন্টারনেট খুবই দুর্লভ বিষয়, হয়তো রাশিয়া বা ইউক্রেনে বিশেষ করে। এখন এসেছে মনে হয় শান্তনু। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে না? উনি মনে হয় না, এখন বন্ধ হয়ে গেছে। স্যার, আমরা যে বিষয়টি আলাপ করছিলাম যে আপনি বলছিলেন যে হয়তো ইউরোপীয়রা কোনো একটা অবস্থান নিতে পারবে না রাশিয়ার কারণে, বা ন্যাটো বা ইউ কোনো অবস্থান নিতে পারছে না। তো স্যার, এই যুদ্ধের আসলে শেষ কিভাবে হবে? আপনি আসলে একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসেবে কি মনে করছেন? কিছুদিন রাখবে। জো বাইডেন ব্যক্তিগতভাবে চেষ্টা করবে আরো এটাকে, ক্রাইসিসটাকে কিছুটা রাখা, কিন্তু বড় আকারে যেটা বললাম, সে নিজে তো যাচ্ছে না, কিন্তু যদি ক্রাইসিস রাখা যায়, অস্ত্র টস্ত্র দিয়েও যদি ক্রাইসিসটাকে কিছুদিন রাখা যায়, এর একটা কারণ হলো যে তার মিড টার্ম নির্বাচন আছে। মনে রাখতে হবে যে ডেমোক্র্যাটসরা যদি মিড টার্ম নির্বাচনে যদি ভালো না করে, তাহলে বাকি 2 বছর কিন্তু জো বাইডেন একেবারে অকেজো হয়ে যাবে ডোমেস্টিক্যালি। তো সেটা সে চেষ্টা করবে। গতকালকে যে ভাষণটা দিল, সেখানেও কিন্তু চেষ্টা করেছে 2 দলকে নিয়ে আসার। আমার মনে হয় শান্তনু হালদারকে আরেকবার পেয়েছি। আপনি কি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? শুনতে পাচ্ছি। জি, আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আলেক্সি নাভালনি বিরোধী নেতা, উনি আজকে বিক্ষোভের ডাক দিয়েছেন পুতিনের বিরুদ্ধে, যেটা তিনি বরাবরই করে আসছেন। তো এরকম পরিস্থিতিতে কি পুতিনের বিরুদ্ধে রুশরা দাঁড়াবে কিনা? দেখুন, কিছু লোক তো এটাকে মানে এই পরিস্থিতিটাকে চাচ্ছে না, কিন্তু হচ্ছে যে আমার ধারণা কিন্তু এই আন্দোলনটা চাঙ্গা হবে না, কারণ এখন যেভাবে স্যাংশন দিয়েছে সেটা ইউরোপিয়ান ইউনিয়ন আর আমেরিকা বলেন, যারা মানে সরাসরি যুদ্ধে না আসলেও এটা রাশিয়ার প্রতি একটা ভীষণ বড় যুদ্ধ। এই যুদ্ধে তাদেরকে ভেতর থেকে এক থাকতেই হবে, এটাকে প্রোটোকল, এটাকে প্রোটেক্ট করার জন্য। সেটা হচ্ছে সরাসরি যুদ্ধ না হলেও অর্থনৈতিকভাবে যে যুদ্ধটা আছে, সেই জায়গায় আমার ধারণা রাশিয়ানদেরকে আরো ইউনাইটেড হতে হবে এবং নতুন কোনো চিন্তা আবিষ্কার করতে হবে, নিউ ইকোনমিক্যাল ওয়ার্ল্ড তৈরি করতে হবে। সেই দিকে এদেরকে আরো বেশি নজর দিতে হবে, এবং এই কারণে হয়তো এরা আরো বেশি ইউনাইটেড হওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু এইখানে যদি পরাজয় হয়, তখন পরাজয়ের পিছনে তো পাশে তো কেউ থাকে না। আসলে বিরোধী যে মতটা আসলে রাশিয়া, আমরা যেটা সরাসরি জানতে চাবো, যেটা মানে বিরোধী মতটা কতটুকু শক্তিশালী, মানে আমরা যেরকম বাইরে থেকে যেটা দেখি যে প্রায় যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের সংবাদ মাধ্যমগুলো প্রমাণ করতে চায় যে তারা রাশিয়াতে পুতিনের বিরুদ্ধে একটা বড় জনমত আছে। অনেক কথাই বলা আসলে খোলামেলা, এখানে থেকে আমার পক্ষে খোলামেলা অনেক কথা বলা সম্ভব না। সো এটা আপনাকে বুঝতে হবে। আর এখানের মত প্রকাশের এইটাও আপনাকে মানতে হবে, পুতিনের প্রতি সাপোর্ট আছে বলেই সে এতদিন কিন্তু টিকে আছে। একটা ভঙ্গুর দেশকে সে এমন একটা জায়গায় নিয়ে আসছে যে দেশটার মানুষ তাকে অনেক কিছু অপছন্দ করলেও অনেক মানুষ পছন্দ করে, এটাই সত্য। এখন বহির্বিশ্ব সেটা হয়তো মানতে পারে না। একেবারে 90-র পরে একটা ভঙ্গুর দেশকে সে যে জায়গায় নিয়ে আসছে আবার রিব্যাক করাচ্ছে, সো তার এক ধরনের সাপোর্ট। আমরা যেটা দেখলাম যে করোনার এই মহামারীর মধ্যেও কিন্তু চীন এবং রাশিয়া একমাত্র টিকে আছে পুরো বিশ্বে, যেখানে ইউরোপ বা যুক্তরাষ্ট্র তারা অনেক ক্ষেত্রে হিমশিম খাচ্ছে টিকে থাকতে। এবং আমাদের ইমতিয়াজ স্যারও যেটা বললেন যে পুতিনের একটা শক্তিশালী তো রাশিয়ানদের আসলে স্পিরিটটা হচ্ছে এই জায়গায়, যারা ইউরোপ এবং আমেরিকা, এরা হচ্ছে যে জন্ম থেকে এদেরকে শত্রু ভেবে আসছে। এখন এদেরকে কম্পিটিটের জায়গা হচ্ছে ইউরোপ এবং আমেরিকা, এইটাই এদের স্পিরিট। সো ওদেরকে এটা সাধারণ মানুষের মধ্যেও এই স্পিরিটটা আছে। এখানে ইউক্রেন কোনো ফ্যাক্ট না, ইউক্রেন কোনো বিষয় না এদের কাছে। সো ওদের সাথে কম্পিট করে টিকে থাকতে হবে। আপনি জানেন হয়তো এই স্যাংশনের যে কারণে এরা যে 14 সালে যখন ক্রিমিয়াতে আক্রমণ হয়েছিল, তখন এই স্যাংশনের কারণে এরা একটা নিউ ইকোনমিক্স
ক্রিয়েট করা ট্রাই করেছিল, সেটা হয়তো প্রপার না। আপনি জানেন একটা মির নামে একটা কার্ড করেছিল, সেই কার্ডটা মানে ব্যাংকিং সিস্টেম করেছিল, সেটা হচ্ছে কেবল রাশিয়ান যে দেশগুলো আছে, ইউএসএসআর অংশ আছে, এদের মধ্যে কাজ করে, কিন্তু সেটা ইন্টারন্যাশনালি ফাংশন করে না। সো আমি জানি না যে এদের প্ল্যানটা কি। এটা নিশ্চয়ই এত বড় স্যাংশন নিশ্চয়ই রাশিয়ার প্রতি একটা বড় ধাক্কা হবে, কিন্তু সেখান থেকে আমি এখানকার রাশিয়ান নিউজগুলো যেগুলো দেখলাম, তারা আশ্বস্ত করছে জনগণকে আমাদের পর্যাপ্ত রিজার্ভ আছে এবং আমরা একটা নতুন ইকোনমিক ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারবো, তোমরা ভয় পেও না। এইটা কিন্তু হচ্ছে যে রাশিয়ান নিউজ মিডিয়ার এক ধরনের বলে আসছে যে আমরা আমাদের সময় খুব সীমিত, আমাদের আরেকবার একটু ইমতিয়াজ স্যারের কাছে ফিরতে হচ্ছে। স্যার, আমরা যে বিষয়টা আলাপ করছিলাম, মানে এই যুদ্ধের শেষ কিভাবে হবে, স্যার একটু সংক্ষেপে যদি বলতেন। একটা জিনিস হলো যে স্যাংশনটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা যারা বাংলাদেশি, আমরা রোহিঙ্গার ব্যাপারে, মিয়ানমারের ব্যাপারে কিন্তু গত 3 বছর ধরে বলে আসছি যে স্যাংশন দিতে, এবং পশ্চিমা দেশগুলো একেবারে এক সুরে বলেছে স্যাংশন দিয়ে কিছু হয় না, স্যাংশন দিয়ে কোনো লাভ নেই, স্যাংশন ইজ ইউজলেস, স্যাংশন ইজ সাধারণ মানুষের ক্ষতি হয়। হঠাৎ করে আবার স্যাংশন হ্যাজ বিকাম দ্য পলিসি, মেইন পলিসি অফ দ্য ইউনাইটেড স্টেটস। এই জায়গায় হলো কন্ট্রাডিকশনটা। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি এখনো মনে করি যে ইউক্রেন আর রাশিয়ার সমাধানটা হলো ওখানেই। তারা যখন সমাধান করতে পারবে, আজকের যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি সেটা আস্তে আস্তে কমে যাবে। তবে রাশিয়া, চায়না এবং ভারত অনেক দেশই কিন্তু আমি মনে করি এই যুদ্ধ থেকে অনেক লেসনটা নিবে। সেটা সুইফটের ব্যাপারে হতে পারে, এই যে স্যাংশনের কারণে করতে, কারণ ভবিষ্যতে যদি কি হয় তাহলে কি হবে, তাতে নতুন ধরনের সুইফটও আমরা শীঘ্রই পাবো, একাধিক সুইফট পাবো, কারণ হচ্ছে যে ওয়েট করবে না। তো সেরকম একটা মাল্টিপোলারের দিকে আমি মনে করি যে এই ক্রাইসিস থেকে কিভাবে নিষেধাজ্ঞা কাটিয়ে আসতে হয় বা পশ্চিমাদের, সেটা হয়তো আমরা শিখতে পারবো এই যুদ্ধ থেকে। তাই হ্যাঁ, জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, এবং আমরা শান্তনু হালদারকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে এমন পরিস্থিতির মধ্যেও তিনি আমাদের সময় দিতে পেরেছেন। স্যার, আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাদের যদি শেষ কিছু বলার থাকে। না, শান্তনু বলুক। জি, মিউটেড শান্তনু, ইউ আর মিউটেড। রাইট, কে ধন্যবাদ জানাচ্ছি আমি এটা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর হচ্ছে আমার প্রত্যাশা এই পরিস্থিতি থেকে আশা করি তাড়াতাড়ি উতরে যাবে এবং পৃথিবী শান্ত হবে, এবং হচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে পূর্বকালের সম্পর্ক ছিল সেরকম এক সম্পর্ক তৈরি হোক, আমার এটা প্রত্যাশা। এটা হচ্ছে, আর ধন্যবাদ আপনাদের। অবশ্যই স্যার। আমার মনে হয় যে আমেরিকার জনগণের অনেক কিছু করা আছে। তারা যদি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ব্যাপারে, নেটোর সম্প্রসারণের ব্যাপারে যদি জেগে না উঠে, তাহলে কিন্তু আমরা আজকে হয়তো ইউক্রেন, আগামীকাল আর একটা জায়গায় হবেই, সেই ভয়টা কিন্তু থেকে যাবে। সেই জন্য আমার মনে হয় যত তাড়াতাড়ি এই ধরনের একটা ইকোনমিক স্ট্রাকচার থেকে নতুন ধরনের স্ট্রাকচার তৈরি হবে, তখন হয়তো আমরা কিছুটা বলতে পারবো যে বিশ্বে এক ধরনের শান্তি আসবে। নাহলে কিন্তু এক জায়গায় কিছু না কিছু হবেই। জি স্যার, আমরা শেষ করতে হচ্ছে, আমরা বিদায় নিচ্ছি। ইমতিয়াজ আহমেদ স্যার এবং শান্তনু হালদার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। জি দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের পরবর্তী আয়োজনগুলো দেখার জন্য চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর দেশ বিদেশের সব খবর জানতে ব্রাউজ করতে পারেন আমাদের ওয়েবসাইট www.সংবাদপ্রকাশ.com-এ। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।